আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিজ্ঞাতসনের বার বিজিএস এর সকল প্রশ্নগুলো পড়ার বা দেখার চেষ্টা করছিলাম কি কি প্রশ্ন আসছে। এবং তো এরই ধারাবাহিকতায় আমরা ফৌজদারি কার্যবিধির আজকে শেষ ক্লাস, অর্থাৎ সপ্তম ক্লাস। আজকেই আমাদের মোটামুটি সকল প্রশ্ন দেখা শেষ হবে। আহ শুরু করি আমরা তাহলে। একটি হত্যা মামলায় এক্স এফআইআর নামীয় আসামি না হওয়া সত্ত্বেও তদন্ত পর্যায়ে পুলিশ এক্সকে গ্রেফতার করার চেষ্টা করে। এক্ষেত্রে এক্স জামিনের জন্য কোন আদালতে আবেদন করতে পারে? জামিনের দরখাস্ত সমর্থনের যুক্তি প্রদর্শন করুন। তাহলে একটা হত্যা মামলায় এক্স এফআইআর নামীয় আসামি না হওয়ায় এক্স কোনো এখানে এফআইআর এর মধ্যে নাই, উনি অজ্ঞাতনামা। তাহলে তারপরও উনি কি করছে, তাকে গ্রেফতারের চেষ্টা করে। উনি কিভাবে জামিনের দরখাস্ত সমর্থনে যুক্তি প্রদর্শন করার জন্য বলছি আমরা দেখি। এক্স আদালতে জামিনের আবেদন করতে হবে। আগাম জামিনের জন্য এক্স হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারে। যেহেতু এক্স এখনো গ্রেপ্তার হয়নি, সেহেতু সে আগাম জামিনের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারে। আগাম জামিন দরখাস্ত সমর্থনের যুক্তি: জামিনের দরখাস্তকারী অভিযুক্ত এফআইআর ভুক্ত আসামি না, এখনো পর্যন্ত কোনো পুলিশ প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হয়নি, অভিযুক্তর শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারে কাজে লিপ্ত আছে, অভিযুক্তকে শুধুমাত্র হয়রানি এবং অপমান করার অভিপ্রায়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে, স্থানীয় পর্যায়ে অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এবং রাজনৈতিকভাবে তাকে হয়রানি করতে পুলিশকে প্রতিপক্ষ লেলিয়ে দিয়েছে। এগুলো হলো যুক্তি। আর তাহলে মোটামুটি হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্ন একটু দেখি যে এক্স এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার অপরাধের জন্য একটা মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশালের বাকেরগঞ্জ থানা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, যাতে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ৭৬ ধারা মোতাবেক কোনো নির্দেশনা পৃষ্ঠাঙ্কন করা ছিল না। বাকেরগঞ্জ পুলিশ এসকে গ্রেপ্তার পূর্বক বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসকে জামিনে মুক্তি দেন। উক্ত জামিন আদেশ আইন সঙ্গত হয়েছে কি, সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ পূর্বক উত্তর দিন। দেখেন এখানে জামিনের আদেশের বৈধতা, ফৌজদারি কার্যবিধি ৮৬ ধারা অনুসারে এসকে জামিনে মুক্তি দিয়ে প্রদত্ত জামিন আদেশ অবৈধ। এটা একটা অবৈধ। যেমন ৮৬ ধারা অনুসারে জামিন অযোগ্য। কি অযোগ্য? জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে গ্রেপ্তারি পরোয়ানায় ৭৬ ধারা মোতাবেক নির্দেশনা পৃষ্ঠাঙ্কন করা না হলে দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যাকে এই ক্ষেত্রে বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত করা হয়েছে এবং যার আঞ্চলিক সীমানা উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি ৪৯৭ দ্বারা শর্ত সাপেক্ষে এবং লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে অনুরূপ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিতে পারে। কিন্তু ৯৭ ধারা অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া আইনসম্মত হলে এবং ম্যাজিস্ট্রেট লিখিত আকারে জামিনের কারণ উল্লেখ করলে উক্ত জামিন আদেশ বৈধ হবে। কারণ ওখানে অবৈধ এই কারণে ওনারা কোনো কি করে নাই, উক্ত জামিন আদেশ সঙ্গত হয়েছে কি, এই যে আপনার উনি কোনো কি করে নাই, ৭৬ ধারা মোতাবেক কোনো নির্দেশনা বা পৃষ্ঠাঙ্কন করা না হলে সেক্ষেত্রে অবৈধ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখেন জামিনযোগ্য জামিন অযোগ্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্যটা কোথায়? বার কাউন্সিল পরীক্ষা ২০০৮, ১২, ১৭-তে আসছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংজ্ঞাগত পার্থক্যটা: জামিনযোগ্য অপরাধ বলতে ফৌজদারি কার্যবিধির ২য় তফসিলের জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখিত অপরাধসমূহ বা বর্তমান কার্যকর আইন কর্তৃক জামিনযোগ্য করা হয়েছে এমন কোন অপরাধ ৪-এর খতে আছে। ২য় তফসিলের জামিনযোগ্য অপরাধ ছাড়া অন্যান্য অপরাধ জামিন অযোগ্য অপরাধ। অধিকার: জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনত অধিকার।
জামিনযোগ্য অপরাধ জামিন পাওয়াকে অভিযুক্ত ব্যক্তি আইনত অধিকার হিসেবে দাবি করতে পারে না। বাধ্যবাধকতা 496 দ্বারা জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক, কিন্তু জামিন অযোগ্য অপরাধ জামিন দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক। অপরাধের ধরনটা কি? সাধারণত গুরুতর অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধেই জামিনযোগ্য, আর গুরুতর অপরাধ সমূহ জামিন অযোগ্য বলে আইনে গণ্য করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর হলো জামিনদারগণকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আলোচনা করুন। জামিনদারগণকে, যারা জামিনদার হয়েছে তাদেরকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আলোচনা। জামিনদার বা জামিনদারগণ বন্ড হতে অব্যাহতি 502 ধারায় ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করতে পারে। 502-1 ধারায় বলা হয়েছে, সকল বা যে কোনো জামিনদার জামিনে মুক্ত কোনো ব্যক্তির হাজিরা এবং উপস্থিতির জন্য জামিন বা জামিনদারগণ কর্তৃক সম্পাদিত কোনো বন্ড থেকে সকল বা যে কোনো জামিনদার যে কোনো সময় উক্ত বন্ড হতে অব্যাহতির জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারে। এমন আবেদন প্রাপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট জামিনে মুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে তার নিকট হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে হাজির করা হলে বা স্বেচ্ছায় হাজির হলে বন্ড হতে অব্যাহতির আবেদন ম্যাজিস্ট্রেট মঞ্জুর করে জামিনদার বা জামিনদারগণকে অব্যাহতি দিতে পারে, অতঃপর অভিযুক্তকে অন্য কোনো জামিনদার খুঁজতে আহ্বান করবে এবং যদি সে এমন কোনো জামিনদার খুঁজতে ব্যর্থ হয় তাহলে তাকে হাজতে প্রেরণ করবে। তাহলে যে জামিনদার হয়েছে উনি চাইলে 502 ধারায় মোতাবেক উনি অব্যাহতি নিতে পারেন, আবেদন করতে পারেন। এরপরে ওনাকে ডেকে উনি যদি নতুন জামিনদার দিতে না পারে তাহলে ওনাকে জেল হাজতে প্রেরণ করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এরপর হলো জামিনের দরখাস্ত দাখিল সংক্রান্ত আইনের বিধান বলে উল্লেখ করুন। গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, ফৌজদারি কার্যবিধির 496, 97, 98 ধারাগুলো জামিন সংক্রান্ত বিষয়ে এই আইনের ফৌজদারি কার্যবিধির বিধান মতে কোন কোন অবস্থায় জামিন লাভ করা যায় বিস্তারিত লিখুন। 2001 সালে আসছে। তাহলে আমরা দেখি জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন ধারা 496। ফৌজদারি কার্যবিধির 496 ধারা বলা হয়েছে, জামিনযোগ্য অপরাধের অভিযোগে আটককৃত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে হবে যদি জামিনের জন্য আদালতের নিকট আবেদন করা হয়। 496 ধারায় ব্যবহৃত শ্যাল বি রিলিজ অন বেল। এই কারণে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে আদালতের প্রতি বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। জামিনযোগ্য অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তি অধিকার হিসেবে জামিন পাওয়ার অধিকারী। এমন অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নেই। জামিন মঞ্জুর করতে অভিযুক্ত ব্যক্তির প্রতি অনুগ্রহ প্রকাশের কোনো সুযোগ নেই। এমনকি জামিনযোগ্য অপরাধে দণ্ডিত অভিযুক্ত আপিলে অধিকার হিসেবে জামিন পাওয়ার অধিকারী। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 497 ধারা। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুরের সুযোগ আছে, কিন্তু এমন সুযোগ সীমিত। 497 ধারায় বলা হয়েছে, জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে, কিন্তু মুক্তি দেওয়া হবে না যদি সে বিশ্বাস করার যুক্তিযুক্ত কারণ থাকে, যেমন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তিযোগ্য কোনো অপরাধে দোষী। সুতরাং 497 ধারায় প্রথমে অভিযুক্তের জামিন পাওয়া আদালতের অনুগ্রহের বিষয়, দ্বিতীয়ত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত আদালত জামিনে মুক্তি দিবে না। 497 ধারায় অভিযুক্ত জামিন পাওয়ার অধিকারী মর্মে দাবি করতে পারে না এবং বিষয়টি আদালতের অনুগ্রহের উপর নির্ভর করে। 497 ধারায় কতিপয় ক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনে মুক্তি দিতে পারে। এখানে কিছু কজ রয়েছে, অর্থাৎ 16 কারো বয়স যদি 16 বছরের কম হয়, সে যদি নারী হয়, 16 বছরের নারী, হ্যাঁ 16 নারী এবং অসুস্থ, তাহলে আমরা একসাথে বা ফিরিত, তাহলে 16 বছরের নারী অসুস্থ। এই নয় যে নারীও থাকবে, 16 বছরের কম পুরুষ মহিলা দুইটাই থাকবে এবং অসুস্থ হলে সেখানেও পাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই তিনটা গ্রাউন্ডে কি করতে পারে, নারী, শিশু, অসুস্থ, অক্ষম ব্যক্তি জামিন পাওয়া অধিকার হিসেবে দাবি করতে পারে না। সুতরাং এটা সুস্পষ্ট যে
জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে অধিকার হিসেবে অভিযুক্ত জামিনে মুক্তি পেতে পারে না, বা বরং জামিন মঞ্জুর করা আদালতের অনুগ্রহের বা আনুকূল্যর বিষয়। সুতরাং জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়ার অভিযুক্তদের ব্যক্তিদের অধিকার, কিন্তু জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়াটা আদালতের আনুকূল্যর বিষয়। এরপরে আমরা পরবর্তী দেখেন, গ্রেপ্তার হওয়ার পূর্বে জামিন সংক্রান্ত যে বিধান আছে, ফৌজদারি কার্যবিধি 1898 প্রণয়নের শুরুতে আগাম জামিন সংক্রান্ত কোন সুনির্দিষ্ট বিধান উক্ত আইনে ছিল না, কিন্তু গ্রেপ্তারের আশঙ্কা করেছে এমন কোন ব্যক্তিকে জামিন মঞ্জুর করতে 1978 সালে দি ল অফ রিফর্ম অর্ডিন্যান্স ধারা ফৌজদারি কার্যবিধি 797 ক ধারা যুক্ত করা হয়েছিল তখন। কিন্তু জামিন অযোগ্য অপরাধ করেছে এই অভিযোগের গ্রেপ্তার হতে পারে মর্মে বিশ্বাস করার কারণ আছে এমন কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে 497 ক ধারা হাইকোর্ট বিভাগ, দায়রা জজ, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়। অতঃপর দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1982 ধারা উক্ত বিধান বাতিল করা হয়। 1982 497 ক ধারার বিধান বাতিল করা হয়। আগাম জামিন সংক্রান্ত কোনো বিধান যুক্ত করতে আইন প্রণেতারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এবং এই কারণে বর্তমানে ফৌজদারি কার্যবিধির অন্য কোনো আইনে আগাম জামিন মঞ্জুর সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট বিধান নেই। যদিও ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিন সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট বিধান নেই, তথাপি ফৌজদারি কার্যবিধি 498 ধারায় গ্রেপ্তার হওয়ার পূর্বে জামিন নিয়ন্ত্রিত হয়। গ্রেপ্তার হওয়ার পূর্বে প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত। ফৌজদারি কার্যবিধি 498 ধারা অনুসারে নিয়ন্ত্রিত হয়। গ্রেপ্তার আশঙ্কায় প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত। গ্রেপ্তারের আশঙ্কা আছে এমন ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা হয়। এই কারণে আগাম জামিন হলো গ্রেপ্তার পূর্ব মুক্তির আদেশ। এরপরে আমরা একটু দেখি কোন কোন কারণে জামিন বাতিল হতে পারে। যদিও সুস্পষ্টভাবে জামিন বাতিলের কোনো ধারা ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়নি, তথাপি 497 এর 5 ধারার হাইকোর্ট বিভাগকে, দায়রা জজকে জামিনে মুক্তি অভিযুক্তের জামিন বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে জামিন বাতিলের কারণগুলো কি? অভিযুক্তকে জামিন মঞ্জুর করে ন্যায় বিচার মারাত্মকভাবে ভ্রষ্ট করেছে, এবং এমন জামিন আদালতের কার্যপদ্ধতি অপব্যবহার করে মঞ্জুর করা হয়েছে। অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়া সাক্ষ্য বিনিষ্ট কারাসহ সংবাদদাতা এবং তার পক্ষগণকে অভিযুক্ত কর্তৃক প্রকৃত হুমকি আছে। জামিনের সুবিধা ভোগ করা, জামিনে মুক্ত আসামির অবিনাশ্য অধিকার এমন সুবিধার অপব্যবহার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত এই অধিকার বিনাশ বা বাতিল করা যায় না। তাহলে পাবলিক প্রসিকিউটর বনাম জজ ইউলিয়াম উর্ফে ভিক্টর এ আইয়ার 1938-1951 এই মামলায় বলা হয়েছে, নিম্নলিখিত 5টি কারণে জামিন মুক্ত আসামি জামিন মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের সুপারিশ করা যেতে পারে। যে ক্ষেত্রে জামিনে মুক্ত আসামি উক্ত জামিনের মেয়াদে উক্ত একই প্রকৃতির অপরাধ করে এবং উক্ত সাধিত অপরাধের বিচার শুরু হয়েছে এবং তাকে দণ্ডিত করা হয়েছে, এবং যা ধারা জামিনে মুক্ত থাকতে সে তার উপযুক্ততা হারিয়েছে, যদি সে তদন্তে বাধা প্রদান করে, যদি সে সাক্ষ্য বিনষ্ট বা সাক্ষ্য হস্তক্ষেপ করে, এবং যদি সে বিদেশি রাষ্ট্রে পালিয়ে যায় বা আত্মগোপনে থাকে বা জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে যায়, প্রতিশোধ নিতে যদি সে পুলিশ প্রসিকিউশন পক্ষে সাক্ষী বা সংবাদদাতার বিরুদ্ধে সহিংস কার্য করে। এরপরে হচ্ছে জামিননামা বাজেয়াপ্তির পদ্ধতিগুলো কি? ফৌজদারি কার্যবিধির 514 ধারায় জামিননামা বাজেয়াপ্তির 514 ধারায় জামিননামা বাজেয়াপ্তির পদ্ধতি বর্ণনা করা হয়েছে। জামিননামা গ্রহণকাল আদালত অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত সন্তুষ্টি বিধান করে। জামিননামা কোনো আদালতে হাজির হওয়ার জন্য প্রদত্ত হলে সে আদালত সন্তুষ্টি বিধান করে যখন প্রমাণ করা হয় জামিননামাটি
বাজেয়াপ্ত হয়েছে, তখন আদালত এরূপ প্রমাণ লিপিবদ্ধ করবে এরূপ মোসলেখাবদ্ধ ব্যক্তিকে সেটাতে উল্লেখিত অর্থ প্রদান করতে, অথবা সেটা কেন প্রদান করা হবে না তার কারণ দর্শাতে বলতে পারে। যদি পর্যাপ্ত কারণ প্রদর্শন না করা হয়, জরিমানার টাকা প্রদান করা না হয়, তাহলে আদালত উক্ত ব্যক্তির অস্থাবর বা তিনি মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের নিমিত্তে পরোয়ানা জারি করে অর্থ আদায়ের জন্য অগ্রসর হতে পারে। যদি এমন জরিমানা পরিশোধ না করা হয়, সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার মাধ্যমে উদ্ধার না করা যায়, সেক্ষেত্রে জামিন জরিমানা পরিশোধ করতে বাধ্য ব্যক্তি অনধিক 6 মাসের দেওয়ানি কারাবাসে আটক হতে পারে। তবে আদালত স্বীয় বিবেচনায় জরিমানার যে কোনো অংশ হ্রাস করতে পারে, আংশিক অংশ বলবৎ করতে পারে। বন্ড বাজেয়াপ্ত হওয়ার পূর্বে যে ক্ষেত্রে জামিনদার মৃত্যুবরণ করে, বন্ড বা সংশ্লিষ্ট সকল দায় হতে জামিনদারের সম্পত্তি অব্যাহতি পাবে। এরপরে আমরা একটু দেখি ফৌজদারি মামলার যে স্থানান্তর, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এক আদালত হতে অন্য আদালতে এবং এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কি কি বিবেচনায় নিতে পারেন সেটা আমরা দেখি। কি কি কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ফৌজদারি মামলা এক আদালত হতে অন্য আদালতে স্থানান্তর করতে পারেন? দায়রা জজও কি এই ক্ষমতার অধিকারী? সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখপূর্বক উত্তর দিন। ফৌজদারি কার্যবিধির 526 ধারার আওতায় মামলা এক আদালত হতে আরেক আদালতে মামলা বদলির বিধান সম্পর্কে আলোচনা করুন। মামলা স্থানান্তরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যে সকল বিবেচনা নিয়ে থাকেন, মামলা স্থানান্তরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ফৌজদারি কার্যবিধির 526 দ্বারা উল্লেখিত 5টি কারণে বিবেচনা নিতে পারেন। এই সকল কারণে মামলার যে কোনো স্থানে অবস্থিত বা ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে। অধ্যস্তন ফৌজদারি আদালতের ন্যায়সঙ্গত নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার না হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা হাইকোর্ট বিভাগ বিবেচনা করবে। ফৌজদারি মামলা স্থানান্তরের সকল আবেদনের মূল ভিত্তি হলো যে অভিযুক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত সন্দেহ থাকবে যে নিম্ন আদালতের ন্যায় বিচার পাবে না। এই যে শাহজাহান, ফারাজ এবং অন্যান্য বনাম রাষ্ট্র 54 ডিএলআর হাইকোর্ট বিভাগ 457 মামলায় বলা হয়েছে, ফৌজদারি মামলা এক আদালত হতে অন্য আদালতে, এক জেলা হতে অন্য জেলায় বদলির জন্য আবেদনকারী অবশ্যই যুক্তিযুক্ত সন্দেহ থাকতে হবে যে বিচারকারী আদালত নিরপেক্ষ এবং ন্যায় বিচার পাবে না। আদালতের পক্ষপাতিত্বের নালিশ বদলির জন্য উপযুক্ত ভিত্তি হলো সত্য বলে প্রমাণ করার মতো প্রকৃত ভিত্তি রাখতে হবে। কোন অসাধারণ জটিল আইনের প্রশ্ন উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে। তারপর হলো যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে তা পরিদর্শন করে উক্ত অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হতে পারে। মামলা স্থানান্তরের আদেশ বা পক্ষসমূহের বা সাক্ষীগণের জন্য সাধারণভাবে সুবিধাজনক হবে কিনা সেটা হাইকোর্ট বিভাগ বিবেচনা করবে। যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ মনে করে যে মামলা স্থানান্তরের আদেশ পক্ষসমূহের বা সাক্ষীগণের জন্য সুবিধাজনক হবে, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ উক্ত মামলা স্থানান্তর করার আদেশ দিতে পারে। রাকিব মোহাম্মদ ফারুক বনাম আব্দুল কাসেম 56 ডিএলআর 481 মামলায় বলা হয়েছে অপরাধটি সংঘটিত হয়েছিল মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ আদালত মামলার বিচারাধীন ছিল। কারণ মামলা মুন্সিগঞ্জ হতে ঢাকাতে স্থানান্তরের আবেদন করা হয় এই যুক্তিতে যে মামলার অধিকাংশ সাক্ষী, সংবাদদাতা, অভিযুক্ত সবাই ঢাকার বাসিন্দা, সেহেতু মামলার মুন্সিগঞ্জ হতে ঢাকাতে ট্রান্সফার বা স্থানান্তর করার আদেশ মামলার সাক্ষী সহ পক্ষগণের জন্য সুবিধাজনক। আদালত মামলা স্থানান্তরের আবেদন মঞ্জুর করে। ন্যায় বিচারের জন্য বা আইনের অধীন এরূপ আদেশ দেওয়া সমীচীন হবে। এবার আমরা একটু দেখি 526 খ, দায়রা জজের মামলা স্থানান্তরের ক্ষমতা। 526 খ দ্বারায় দায়রা জজ মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে। ন্যায় বিচারের স্বার্থে দায়রা জজ তার দায়রা বিভাগাধীন ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে নির্দিষ্ট মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে। অর্থাৎ নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে দায়রা জজ নিজে সমটু হইয়াও কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। অর্থাৎ মামলার কোন পক্ষ একই দায়রা জজের দায়রা বিভাগাধীন এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোনো নির্দিষ্ট মামলা স্থানান্তর করতে চায়, তাহলে তাকে
দায়রা জজের নিকট প্রথমে 526-এর খ ধারায় আবেদন করতে হবে। যদি দায়রা আদালত আবেদন নাকচ করে তাহলে 526 ধারার আবেদন হাইকোর্টে করতে হবে। উদাহরণ: একটি মামলা যশোর দায়রা আদালত অধীন যুগ্ম দায়রা জজ যশোর 2 বিচারাধীন আছে। যদি মামলাটি যুগ্ম দায়রা জজ যশোর হতে যুগ্ম দায়রা জজ যশোর 3 স্থানান্তর করতে চান, তাহলে আপনাকে প্রথমে যশোর দায়রা আদালতে আবেদন করতে হবে। যদি দায়রা আদালত নাকচ করে তারপরে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। সুতরাং ফৌজদারি আইনের ধারা বা বিচারিক নজির বিশ্লেষণে এটা বলা যায় যে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের উপরে উল্লেখিত বিষয়ে উপায়ে শর্তে ফৌজদারি মামলা স্থানান্তরের আবেদন করা যেতে পারে এবং আদালত তা মঞ্জুর করতে পারে। এরপরে আমরা একটু দেখি কোন কোন আইনের বিধান বলে হাইকোর্ট বিভাগ উহার অধীনস্থ যে কোনো আদালত থেকে বিচারাধীন কোনো ফৌজদারি মামলা তুলে নিয়ে স্বয়ং বিচার করতে পারেন অথবা বিচারের জন্য অধীনস্থ কোনো আদালতে প্রেরণ করতে পারেন। এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এরপরে কোন আইনের বিধান বলে একজন দায়রা জজ তার অধীনস্থ যে কোনো আদালত থেকে বিচারাধীন কোনো ফৌজদারি মামলা তুলে স্বয়ং তিনি নিজে বিচার করতে পারেন অথবা বিচারের জন্য যে কোনো আদালতে প্রেরণ করতে পারেন। একটু আলোচনা করুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলতেছে যে মামলা স্থানান্তরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ফৌজদারি কার্যবিধি 526, এটা হলো হাইকোর্ট বিভাগ এই 526 দ্বারা 5টি কারণ বিবেচনা নিতে পারেন। যে এই সকল কারণে বাংলাদেশ যে কোনো স্থানে অবস্থিত ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে মামলা স্থানান্তরের আদেশ দিতে পারেন। যেমন অধ্যস্থ ফৌজদারি আদালত ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ অনুসন্ধান বিচার না হওয়ার সম্ভাবনা আছে কিনা, তারপরে সেটা হাইকোর্ট বিভাগ বিবেচনা করবে। ফৌজদারি মামলা স্থানান্তরের আবেদনের মূল ভিত্তি হলো যে অভিযুক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত সন্দেহ থাকবে নিম্ন আদালতের ন্যায় বিচার পাবে না। শাহজাহান, ফারাজ বা অন্যান্য বনাম রাষ্ট্র 54 হাইকোর্ট বিভাগ 457 মামলায় বলা হয়েছে ফৌজদারি মামলা এক আদালত হতে অন্য আদালতে এক জেলা থেকে অন্য জেলায় বদলির জন্য আবেদনকারীর মনে অবশ্যই যুক্তিযুক্ত সন্দেহ থাকতে হবে এবং বিচারকারী আদালতে নিরপেক্ষ ন্যায় বিচার পাবে না। আদালত পক্ষপাতিত্বের নালিশ বদলির জন্য উপযুক্ত ভিত্তি হলেও সত্য বলে প্রমাণ করার মতো প্রকৃত ভিত্তি রাখতে হবে। কোন অসাধারণ জটিল আইনের প্রশ্ন উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে। যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে তা পরিদর্শন করে অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হতে পারে। মামলা স্থানান্তরের আদেশ বা পক্ষসমূহের সাক্ষীগণের জন্য সাধারণভাবে সুবিধাজনক হবে কিনা সেটা হাইকোর্ট বিভাগ বিবেচনা করবে। যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ মনে করে যে মামলা স্থানান্তরের আদেশ পক্ষ বা সাক্ষী গ্রহণের জন্য সুবিধাজনক হবে, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ উক্ত মামলা স্থানান্তরের আদেশ দিতে পারেন। রাকিব মোহাম্মদ ফারুক বনাম মোহাম্মদ আবুল কাশেম 56/481 মামলায় অপরাধটি সংঘটিত হয়েছিল মুন্সিগঞ্জের আদালতে মামলাটি বিচারাধীন আছে। তাহলে মামলাটি মুন্সিগঞ্জ হতে ঢাকাস্থ আবেদন করা হয় এবং এই যুক্তিতে যে মামলার অধিকাংশ সাক্ষী বা সংবাদদাতা অভিযোগ সবাই ঢাকার বাসিন্দা, সেহেতু মামলাটি মুন্সিগঞ্জ হতে ঢাকাতে ট্রান্সফার করার আদেশ এটা একটা সুবিধাজনক, তাহলে এটা আদালত মঞ্জুর করেন। এরপরে হলো উপরে উল্লেখিত বিভাগ ফৌজদারি মামলা স্থানান্তরের আদেশ দিতে পারেন। সেটা বলতে হবে উপরে উল্লেখিত কারণে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার এমন কোন আদালতে করবে যেন 177 হতে 184 ধারা উভয় ধারা সহ অনুসারে ক্ষমতাবান নন কিন্তু অন্যভাবে অপরাধের অনুসন্ধান বিচারের জন্য যোগ্যতা সম্পন্ন। কোন বিশেষ মামলা বা আপিল হাইকোর্ট বিভাগের কর্তৃত্বাধীন কোন ফৌজদারি আদালতের সমান বা অধ্যস্থন এখতিয়ার অনুরূপ অন্য কোন ফৌজদারি আদালতে স্থানান্তর করা হোক, কোন নির্দিষ্ট মোকদ্দমা বা আপিল হাইকোর্ট বিভাগে স্থানান্তরিত বা বিচার করা হোক, বিচারের জন্য অন্য কোনো আসামিকে স্বয়ং হাইকোর্ট বিভাগে বা দায়রা আদালতে প্রেরণ করা হোক। 526 ধারার অধীন হাইকোর্ট বিভাগ কোনো মামলা বা আপিল এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে স্থানান্তর করার আদেশ দিতে পারে, নিজে বিচার করতে পারে, আপিলটি প্রত্যাহার করতে পারে। একই দায়রা বিভাগের একই ফৌজদারি আদালত হলে ফৌজদারি আদালত মামলা স্থানান্তর করার জন্য দায়রা আদালতে প্রথমে দায়রা আদালতে আবেদন করতে হবে। দায়রা আদালত নাকচ করলে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। ভিন্ন ভিন্ন দায়রা বিভাগে ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের জন্য প্রথমে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। এরপরে আমরা জাজ রায়ে চলে যাই, দেখি
ফৌজদারি মামলা রায়ে যে সকল বিষয় উল্লেখ করা হয় তার বর্ণনা করুন। অপরাধের ক্ষেত্রে রায় ঘোষণার পর বিচারিক আদালতের করণীয় কি? ফৌজদারি কার্যবিধির 367 ধারা অনুসারে রায়ে উল্লেখিত বিষয় উল্লেখ থাকবে। কি থাকবে? সিদ্ধান্তের বিষয় বা বিষয়সমূহ, যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে উক্ত সিদ্ধান্তের কারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার, অভিযুক্ত স্বাক্ষর, অভিযুক্তে যে অপরাধে দণ্ডিত করা হয়েছে সেই অপরাধ বা দণ্ডবিধি বা অন্য কোনো আইনের ধারা বা যে কোনো শাস্তিতে অভিযুক্ত দণ্ডিত করা হয়েছে সেই শাস্তি উল্লেখ করতে হবে। এবং যে ক্ষেত্রে দণ্ডবিধির অধীন দণ্ডিত করা হয় সেক্ষেত্রে এটা সন্দেহপূর্ণ যে দুটি ধারার মধ্যে কোন ধারার অপরাধ করা হয়েছে। একই ধারার দুটি অংশের মধ্যে কোন অংশে অপরাধ করা হয়েছে সেক্ষেত্রে বিকল্প রায় প্রদান করবে। তারপরে খালাসের ক্ষেত্রে অভিযুক্ত কোনো অপরাধ হতে খালাস প্রাপ্ত হয়েছে সেই অপরাধটি আদালত রায় উল্লেখ করবে, এবং যে ক্ষেত্রে অভিযুক্ত মৃত্যুদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ দণ্ডিত হয় বিকল্প হিসেবে জামিন, যাবজ্জীবন কারাবাস বা কোনো মেয়াদে কারাবাসে দণ্ডিত হয় সেক্ষেত্রে আদালত উক্ত শাস্তির কারণ রায় বর্ণনা করবে। মৃত্যুদণ্ডে আরোপের ক্ষেত্রে রায় ঘোষণার পর বিচারিক আদালতের করণীয়, যে ক্ষেত্রে দায়রা জজ অভিযুক্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় সেই ক্ষেত্রে এমন বিচারিক অভিযুক্ত অবগত করবে যে নির্দেশের সময়ের মধ্যে তিনি ইচ্ছা করলে কি করতে পারবে? আপিল দায়ের করতে পারবে। এরপরে আমরা একটু দোবারা সাজার নীতি একটু দেখি, ডবল জিওপার্ডি একটু দেখি। একটা প্রশ্ন আসছিল, চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাস সত্ত্বেও আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়? 2012 সালে 15 সালে এগুলাতে আসছে। দ্বৈত বিপদ, ডবল জিওপার্ডি মতবাদটি আলোচনা করুন। একবার সাজাপ্রাপ্ত খালাসপ্রাপ্ত ব্যক্তির পুনরায় বিচার করা যাবে না, ব্যাখ্যা করুন। একবার সাজাপ্রাপ্ত খালাসপ্রাপ্ত ব্যক্তি একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, এটাকে হলো ফৌজদারি কার্যবিধি 403 ধারায় দ্বৈত বিপদ বা ডবল জিওপার্ডি মতবাদটি আলোচনা করা হয়েছে। 403 ধারায় এর নীতির মূল বিষয় হলো একবার সাজাপ্রাপ্ত খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না। 403 ধারার নেমো ডেপ ভিস ভেক্সারি এই নীতির উপর প্রতিষ্ঠিত, যার অর্থ হলো কোনো ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য বিচারাধীন করা যাবে না যার জন্য তাকে একবার চার্জে আনা হয়েছিল। সত্যসমূহ কি? নীতি প্রযোজ্য করতে হলে ডবল জিওপার্ডি নীতি প্রযোজ্য করতে হলে এই নীতি ব্যবহার করে একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে বিচারিক অপরাধের জন্য পুনরায় বিচার করা হতে বাধিত 3টি শর্ত পূরণ করতে হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধের চার্জ করা হয়েছে সেই অপরাধের জন্য বিচার করা হয়েছে, তাহলে তার বিরুদ্ধে কি চার্জ গঠন করা হয়েছিল সেটা বিচার হয়েছে। উক্ত বিচার অবশ্যই এখতিয়ার সম্পন্ন কোনো আদালত কর্তৃক হতে হবে, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক বিচারটা হইতে হবে। বিচারে অবশ্যই খালাস, অ্যাকুইটাল বা কনভিকশন আদেশ থাকতে হবে, দণ্ডের এবং খালাসের থাকতে হবে। উপর উল্লেখিত শর্ত পূরণ করে উক্ত ব্যক্তিকে বিচারিক একই অপরাধের জন্য একই বিষয় ভিত্তিতে বা ভিন্ন কোনো অপরাধের জন্য যার জন্য তার বিরুদ্ধে 236 ধারা 236 ধারা ভিন্ন চার্জ গঠন করা যেত এবং 237 ধারা দণ্ডিত করা যেত, সেই ভিন্ন অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। বিস্তারিত 403 ধারা প্রয়োগ করে প্রথম শর্ত হলো অভিযুক্তের বিচার করতে হবে, চার্জের মাধ্যমে বিচার শুরু হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচারিক আদালত আনুষ্ঠানিক চার্জ গঠন করবে এবং উক্ত চার্জ শুনানি করে মামলার গুণের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত দিবে। 403 ধারায় ব্যবহৃত যাকে একবার বিচার করা হয়েছে বলতে এমন অভিযুক্তকে বোঝানো হয়েছে যার বিরুদ্ধে আদালত কোনো কার্যধারা শুরু হয়েছে, যেমন যার বিরুদ্ধে আদালত অপরাধ আমলে নিয়েছে বা প্রসেস ইস্যু করেছে। এরপরে এখতিয়ার সম্পূর্ণ আদালত, 403 ধারায় দোবারা সাজার নীতি তথা পূর্ববর্তী খালাস বা পূর্ববর্তী দণ্ড প্রয়োগ করতে অভিযুক্ত প্রমাণ করতে হবে যে কোনো এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক তাকে বিচার করা হয়েছে। কোনো অপরাধের জন্য যে কার্য বা বিরতির বিরুদ্ধে বিচারিক কার্যধারা গ্রহণ করা হয়েছে সেটা অবশ্যই একটি অপরাধ হতে হবে, যেমন শান্তি রক্ষার জন্য মোসলাকা ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধির অধীন সংজ্ঞায়িত অপরাধের সঙ্গে আওতামুক্ত না, সুতরাং এমন ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য হবে না। দণ্ডিত বা খালাস, 403 ধারায় দোবারা সাজার নীতি প্রয়োগ করে দ্বিতীয় বিচার বাড়িতে হবে যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি পূর্বে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত হয়েছে। সুতরাং 403 ধারায় ব্যবহৃত খালাস বলতে 203 ধারা 204 ধারায় অভিযুক্ত খারিজ বা 249 ধারায় প্রক্রিয়া বন্ধ করে অভিযুক্তকে মুক্তি দেওয়া হয় বা কোনো কারণে আসামির
অব্যাহতি খালাস মর্মে গণ্য হবে না। তবে এই দ্বারা খালাস বলতে সাক্ষ্য প্রমাণ পূর্বক আসামিকে খালাস দেওয়া হয়েছে এমন নয়, বরং পূর্ণাঙ্গ বিচার শেষে হওয়ার আগে খালাসের ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য হবে, অভিযুক্তকে পুনরায় বিচার করা যাবে না। এবং 247 ধারা নালিশকারীর অনুপস্থিতির কারণে, 248 ধারা প্রত্যাহারের কারণে খালাস দেওয়া হলে উক্ত ক্ষেত্রেও 403 ধারা প্রযোজ্য হবে, অভিযুক্তকে পুনরায় বিচার করা যাবে না যে ক্ষেত্রে দণ্ড বা খালাস বলবৎ থাকে। রিভিশন আদালত বা আপিল আদালত কর্তৃক বিচার বাতিল না করা পর্যন্ত যদি এটা বাতিল হয়, যে ক্ষেত্রে অভিযুক্ত পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে, কারণ পূর্ববর্তী বিচার বাতিল করা হয়েছে এবং দণ্ড বা খালাসের আদেশ বহাল নেই। একই অপরাধ বা অন্য কোনো অপরাধ প্রথম দণ্ড বা খালাস দ্বিতীয় বিচারে বাধা হবে যদি অপরাধটি হয় 403 দ্বারা ব্যবহৃত একই অপরাধ বলতে যে অপরাধের জন্য অভিযুক্তকে বিচার করা হয়েছে এবং যে অপরাধের জন্য তাকে পুনরায় বিচারাধীন করা হচ্ছে, সেই দুটি অপরাধ একই মর্মে গণ্য হবে। দ্বিতীয় বিচার বাড়িতে হবে যদি দুটি অপরাধের একই উপাদান হয়, কিন্তু অপরাধ যদি ভিন্ন হয় সেক্ষেত্রে এই ঘটনা হতে অপরাধের সৃষ্টি হলেও দ্বিতীয় বিচার বাড়িতে হবে না। সুতরাং উপরে উল্লেখিত শর্ত পূরণ হলে একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না। এরপরে আমরা একটু দেখি খুনের চার্জে কিউ এর বিচার শেষে সে খালাস পায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতার চার্জ ছিল না, কিন্তু মামলার ঘটনা প্রকাশ পায় যে খুনের সময় সে দস্যুতা করেছিল। এই ক্ষেত্রে কিউ এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা বা বিচার করা যাবে কি? উত্তরটি হ্যাঁ, যাবে। দস্যুতার চার্জ আনা বা বিচার করা যাবে, কারণ খুন বা দস্যুতা অপরাধের উপাদান ভিন্ন। যদিও খুনের সময় দস্যুতা করা হয়েছে, তথাপি দুটি অপরাধের উপাদান ভিন্ন হয়, অপরাধে একই অপরাধ বলা যায় না। এই কারণে দ্বিতীয় বিচার বাড়িতে হবে না। খুন বা দস্যুতা যদিও একই অপরাধ না, বরং ভিন্ন ভিন্ন অপরাধ, যেহেতু অপরাধের জন্য ভিন্ন ভিন্ন চার্জ গঠন করা প্রয়োজন ছিল। খুন বা দস্যুতা যেহেতু স্বতন্ত্র অপরাধ, সেহেতু অপরাধ সংগঠিত হয়েছে এই মর্মে সন্দেহ করার কোনো সুযোগ নাই। 236 দ্বারা বিকল্প চার্জ গঠন করার কোনো সুযোগ নেই, তথা খুনের বিকল্প হিসাবে দস্যুতার চার্জ গঠন করার কোনো সুযোগ নেই। 237 দ্বারা অনুসারে একই অপরাধের জন্য চার্জ গঠন করে ভিন্ন অপরাধে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই, তথা খুনের জন্য চার্জ গঠন করে দস্যুতার বিচার দস্যুতার জন্য শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 403 ধারা অনুসারে পরবর্তীতে ভিন্ন অপরাধ দস্যুতার বিচার করতে কোনো বাধা নেই। এরপরে হলো চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাস প্রাপ্ত আসামিকে পুনরায় অপরাধের জন্য বিচার করা যাবে না। এক্ষেত্রে বিচার করা যাবে না, কারণ খালাসপ্রাপ্ত পুনরায় একই অপরাধের জন্য বিচার করা যায় না। এরপরে আমরা দেখি অপর্যাপ্ত কারণে কোনো অভিযোগ হতে খালাস পেল কি তাকে পুনরায় অভিযোগের জন্য বিচারের সম্মুখীন করা যায়? অপর্যাপ্ত সাক্ষ্যর কারণে। তাহলে দেখেন, অপর্যাপ্ত কারণে কোনো অভিযোগ হতে খালাস পেলে পুনরায় বিচার করা যায় না। ফৌজদারি কার্যবিধি 403 ধারা অনুসারে একবার খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য বিচার করা যাবে না, এই জন্য যার জন্য তাকে একবার বিচার করা হয়েছিল। এরপরে হলো দণ্ডবিধি পেনাল কোড 326 দ্বারা গুরুতর আঘাতের অভিযোগে এক্সের শাস্তি হয়, কিন্তু আঘাত প্রতিশোধে জখমী ব্যক্তি এক্স মৃত্যুবরণ করে, পরবর্তী যাবে কি? মানে পরবর্তী নরহত্যার অভিযোগে হ্যাঁ অবশ্যই যাবে, পরবর্তীতে বিচার করা যাবে। বিবিধ দেখি এখানে 160 বলতেছে চুরি বা অপরাধ বিচার চলাকালে 2 মাস জেল হাজতে থাকার পর এক্স জামিন পায়, বিচারের এক্স 6 মাসে কারাদণ্ড হয়। আপনি এক্স এর সর্বমোট সাজার মেয়াদ কিভাবে গণনা করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাদ যাবে। 35-এর কতে বলা আছে, দেয় নাই? হ্যাঁ, এই যে 35-এর ক ধারা বিধান প্রযোজ্য হয়ে তার জেল হাজতের সময়টুকু বাদ দিয়ে হিসাব করে সে জেল হাজতে থাকবে। এরপরে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, কোন সাক্ষীদের উপস্থিতিতে কোন স্থানে তল্লাশি চালানোর বিধান সমূহ আলোচনা করুন। তল্লাশি জব্দকরণ 103 দ্বারা বলা হয়েছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। ফৌজদারি কার্যবিধির অধীন তল্লাশি করার ক্ষেত্রে তল্লাশি করা হচ্ছে স্থানীয় বা সম্মানিত 2 বা ততোধিক বাসিন্দা সাক্ষী হিসাবে আহ্বান করবে এবং তাদের উপস্থিত সাক্ষী হিসাবে তল্লাশি করবে, তাদের উপস্থিতিতে তল্লাশি করবে। 103-1 2 বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে তল্লাশি কর্মকর্তা তল্লাশি করবে এবং 103-2 দ্বারা বলা হয়েছে তল্লাশি করার সময় উদ্ধারকৃত মালামালের একটা জব্দ তালিকা সিজার লিস্ট নামে পরিচিত হবে। উক্ত জব্দ তালিকার উপস্থিত সাক্ষীগণ স্বাক্ষর করবে। জব্দ তালিকার সাক্ষী সিজার লিস্ট উইটনেস হিসাবে গণ্য হবে। আদালত
সমনের মাধ্যমে তাদের সাক্ষীকে তলব করলে শুধুমাত্র তখনই সাক্ষী দিতে বাধ্য থাকবে জব্দ তালিকায় সাক্ষী সিজার লিস্ট বা উইটনেস আদালতের নির্দেশ অনুসারে কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আদালতে হাজির হলে, প্রত্যাখ্যান করলে, অবহেলা করলে 187 ধারায় অপরাধ করেছে মর্মে গণ্য হবে। এরপরে আমরা দেখি মীমাংসা যোগ্য অমীমাংসাযোগ্য অপরাধ কিভাবে নিরূপণ করা যায়। আদালতের অনুমতি সাপেক্ষে 3টি অপরাধ উল্লেখ করুন। এখানে কি বলতেছে? মীমাংসাযোগ্য বা অমীমাংসাযোগ্য অপরাধ নির্ধারণ। যে সকল অপরাধগুলো পক্ষগণ নিজেরা বা আদালতের জন্য মীমাংসা করতে পারে সেগুলো মীমাংসাযোগ্য অপরাধ, অর্থাৎ কম্পাউন্ডেবল অফেন্স। যেগুলো মীমাংসাযোগ্য না, মীমাংসা অযোগ্য, সেগুলো হলো দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড শিডিউলের 6ষ্ঠ কলাম দ্বারা বোঝানো হয়েছে। অন্যদিকে কোন অপরাধ মীমাংসাযোগ্য নাকি অমীমাংসা সেটা ফৌজদারি কার্যবিধি 345 দ্বারা উল্লেখিত টেবিলের প্রথম কলাম অনুসারে নির্ধারিত করতে পারে। 345 দ্বারা উল্লেখিত টেবিলের প্রথম কলামে মীমাংসা যোগ্য অপরাধসমূহ উল্লেখ করা হয়েছে। তৃতীয় কলামে অপরাধসমূহ লঘু প্রকৃতির, এগুলো শাস্তি 1 মাস থেকে 3 বছরের মধ্যে 345 উল্লেখিত টেবিলে বর্ণিত অপরাধসমূহের বাইরে নিজেরা মীমাংসা করতে পারে। কিন্তু 45 দ্বারা উল্লেখিত অপরাধসমূহ আদালত অনুমতি সাপেক্ষে মীমাংসাযোগ্য অপরাধসমূহ মীমাংসা করার আদালতের অনুমতি প্রার্থনা করলে আবেদন করতে হবে। অন্যদিকে অপরাধসমূহ কর্তৃক মীমাংসা যোগ্য সেটা 3য় কলামে বর্ণিত আছে। তাইলে 7টি মীমাংসাযোগ্য অপরাধ সেগুলো কি? জখম করা, বেআইনি বাধা দেওয়া, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, মারহানি, দাঙ্গা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, চুরি, এগুলো মীমাংসাযোগ্য অপরাধ। তারপরে হলো কখন তল্লাশি পরোয়ানা জারি করা যায়। মুদ্রা বা জাল যন্ত্রপাতি আছে মর্মের তল্লাশির পদ্ধতি কি? ওই যে 96, 98, 99 তো 100 দ্বারা তল্লাশি পরোয়ানা জারি করা যায়। তাহলে 96 তল্লাশি মানে কিভাবে জারি করা যায়? 98 যদি ওই যে মুদ্রা বা জাল, দলিল, অশ্লীল বস্তু ইত্যাদি যদি থাকে এ করা যাবে। 99 হচ্ছে হলো বাজেয়াপ্ত পুস্তক, এগুলো ওই করা। 100 ধারাতে হলো কোনো আটক ব্যক্তিতে তল্লাশি পরোয়ানা। আর দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা যেটা 96 বলা আছে। কেমনে বিষয়গুলো আশা করছি বুঝতে পেরেছেন। উন্মাদ আসামিদের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দায়ের আদালতের করণীয় কি? এখানে 464 যারা লুনাটিক আছে, পাগল আছে, 464-তে কি করবে? 464-তে পরীক্ষা করবে যে এরা ঠিক আছে কিনা, অসুস্থতা ঠিক আছে কিনা, মেডিকেল অফিসার দ্বারা এগুলো পরীক্ষা টরীক্ষা করবে। এরপরে হলো 465-তে কি করবে? আপনার হচ্ছে হলো তাদেরকে স্থগিত রাখবে। কি করবে? তো তাদের কার্যক্রম স্থগিত করা হবে এবং 66-তে তাকে মুক্তি দেওয়া হবে, 70-এ খালাস দেওয়া হবে। এই বিষয়গুলো এই কয়টা ধারায় আছে। এরপরে একটি মামলা বিচার বা তদন্ত চলাকালে বা পরে অপরাধ সংগঠনে ব্যবহৃত সম্পত্তি বিষয়ে ফৌজদারি আদালত কি ব্যবস্থা নিবে? একটি মামলা বিচার বা তদন্ত চলাকালে বা পরে অপরাধ সংগঠনের ব্যবহৃত সম্পত্তির বিষয়ে 516 কথা বলতেছে যে সম্পত্তির বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করা হয় বা যে অপরাধ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, উক্ত সম্পত্তি অনুসন্ধান বিচারে ফৌজদারি আদালতে হাজির করা হলে উক্ত সম্পত্তির অভিযুক্ত হেফাজতে রাখতে আদালত যেমন প্রয়োজন মনে করেন অনুরূপ আদেশ দিতে পারেন। যদি সম্পত্তির প্রাকৃতিক স্বাভাবিক কারণে ক্ষয়শীল হয় তাহলে আদালত উক্ত সম্পত্তি বিক্রয় করার বা অন্য কোনো উপায়ে হস্তান্তর করার আদেশ দিতে পারে। যে সম্পত্তির বিষয়ে অপরাধ সংঘটিত হয়েছে তার আদেশ 517 ধারায় অনুযায়ী কোনো ফৌজদারি আদালত কোনো অপরাধের বা অনুসন্ধান বা বিচার সমাপ্ত হয় উক্ত অপরাধের যে সম্পত্তি বা দলিল বিষয়ে অপরাধটি সংঘটিত হয়েছে বলে মনে করা হয় আদালত উক্ত সম্পত্তি বা দলিল ধ্বংস বাজেয়াপ্ত করার মাধ্যমে বা যে ব্যক্তি উক্ত সম্পত্তি বা দখলে রাখার অধিকারী তার নিকট অর্পণের মাধ্যমে হস্তান্তরের আদেশ দিতে পারে। 166-তে বলতেছে কখন একটি ফৌজদারি আদালত একজন অপরাধীকে সাজা প্রদানের পর কোন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারে। স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের নির্দেশ প্রদানের হলো 522 ধারাতে বলা আছে যে ফৌজদারি আদালত একজন অপরাধীকে সাজা প্রদানের পর কোন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারে। তবে অপরাধী অপরাধমূলক বল প্রয়োগ দেখানো বা অপরাধমূলক ভীতি প্রদর্শনজনিত অপরাধের জন্য দণ্ডিত হলে
এবং এমন বল প্রয়োগ বা বল প্রয়োগ দেখানো বিধি প্রদর্শনের মাধ্যমে কোনো ব্যক্তিকে স্থাবর সম্পত্তি দখলচ্যুত করা হয়েছে, উক্ত ক্ষেত্রে আদালত অপরাধীকে দণ্ডিত করার সময় বা দণ্ড প্রদানের তারিখ হতে 1 মাসের মধ্যে উক্ত স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তিকে অর্পণ করার নির্দেশ দিতে পারে। এরপরে হলো উদাহরণ সহ কি করতেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। আমরা 561 কতে এটা দেখেছি, যাকে অন্তর্নিহিত 561 কতে বলা আছে যে অন্তর্নিহিত বলতে এমন কিছুকে বোঝায় যেটা লুপ্ত বা সরাসরি ব্যক্ত করা হয়নি। অন্তর্নিহিত ক্ষমতা হলো এমন ক্ষমতা যেটা সকল আদালতের আছে, কিন্তু এই সকল কোনো আইন হতে উৎপত্তি হয়নি। ন্যায় বিচার নিশ্চিত করতে বা আদালত বিচারিক কার্যক্রম সঠিকভাবে করতে এই ক্ষমতা ব্যবহার করা হয়। তাহলে 561 ক এটা একটা হাইকোর্ট বিভাগের ইনহেরেন্ট পাওয়ার। যদি দেখে যে কোনো ফৌজদারি কার্যবিধির কোনো আদেশ কার্যকরী করার জন্য বা কোনো আদালতের কার্যকর অপব্যবহার রোধ করার জন্য, ন্যায় বিচার নিশ্চিতের জন্য এই আদেশগুলো দিতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। আমাদের 7টা ভিডিওতে মোটামুটি সকল বার বিজিএস এর প্রশ্ন আছে, এগুলো দেখবেন। এর চেয়ে আরো যদি ভালোভাবে বুঝতে গেলে আমাদের প্রাইভেট ক্লাস আছে। আমরা 9:30 থেকে 10:30 11টা পর্যন্ত আমরা প্রাইভেট ক্লাসে বিষয়গুলো আমরা আরো করি আমাদের নিজস্ব নোট দিয়ে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি